Okay, let's start our class for today. So before starting the class, আজকেও অনেকে দেখলাম পারমিশন নিয়ে জয়েন করলে তারা হয়তো বা মিট ইনভাইটেশন পাওনি। তো ইট মে বি ডিউ টু লেট রেজিস্ট্রেশন। তো যারা আজকে পারমিশন নিয়ে জয়েন করেছো তারা আমাকে একটা ইমেল দিয়ে দিও। আমাকে একটা করে ইমেল দিয়ে দিও ফর আ গুগল মিট লিংক। সেক্ষেত্রে আমি তোমাদেরকে গুগল মিটের লিংক পাঠিয়ে দিব। ওকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যে ফোল্ডার শেয়ার করেছি অর্থাৎ রেকর্ডিং এর সেটার জন্য অনেকে অ্যাক্সেস চেয়ে আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছ। তো অ্যাক্সেস চেয়ে রিকোয়েস্ট পাঠানোর সময় অবশ্যই তোমার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ইউজ করবা। দ্যাট ইজ ইউজ ইউর ইমেল অ্যাড্রেস, দ্যাট ইজ bscsc.uiu.ac.bd। জিমেইল বা অন্য কোনো ডোমেইন থেকে রিকোয়েস্ট পাঠাবা না, সেক্ষেত্রে কিন্তু রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হবে না। সো অনলি সেন্ড রিকোয়েস্ট ইউজিং ইউর অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিব এবং তুমি ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবা। সো কিপ দ্যাট ইন মাইন্ড। যে কোনো করেসপন্ডেন্সের জন্য, whether that is for whether that is about class or that is about any lecture or that is about any assessment or anything, throughout the trimester যখনই কোনো ইমেইল করবে বা কোনো অ্যাক্সেস পারমিশন চাইবে বা whatever you are doing, always use your official email address। এই জিনিসটা সবাই একটু খুব কেয়ারফুলি খেয়াল রাখবা, কারণ যেহেতু এখন এটা অনলাইন, তো আমাদেরকে আসলে অনেক ইমেল হ্যান্ডেল করতে হয়, অনেক করেসপন্ডেন্স হ্যান্ডেল করতে হয়। তো অবশ্যই শুধুমাত্র ইউআইউর ইমেল অ্যাড্রেস, বাইরের কোনো ডোমেইনের ইমেল অ্যাড্রেস ইউজ করলে কিন্তু তোমার কাজটা হবে কিনা সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না। সো কিপ দ্যাট ইন মাইন্ড। আচ্ছা, এখন ওকে, তো যেটা বললাম যে যারা পারমিশন নিয়ে জয়েন করছো তারা আমাকে একটা করে ইমেল দিয়ে দিবা, আমি তাহলে তোমাদেরকে অ্যাক্সেস পারমিশন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। কারণ আমার পক্ষে এখন সর্ট আউট করা খুব মুশকিল যে কাকে কাকে মিট লিংক পাঠানো হয়েছে আর কাকে পাঠানো হয় নাই, এটা আসলে খুঁজে বের করা ডিফিকাল্ট। So just throw me an email and I will give you the meet link so that you don't have to ask for permission the next time you enter the class. Okay. তো তোমাদের কোর্স আউটলাইনটা আমি আসলে আজকেও দিতে পারছি না, আমি এখানে সিলেবাসটা পাই নাই, আপডেটেড সিলেবাসটা। আমি আশা করতেছি নেক্সট ক্লাসের আগে আমি কোর্স আউটলাইনটা দিয়ে দিতে পারবো। তো সমস্যা হওয়ার কথা না, আমরা আমাদের যে ক্লাসের যে ফ্লো আছে সেই ফ্লো অনুযায়ী আমরা সামনের দিকে যাব। So let's move on to the topics that we are going to learn today. তো আমি তোমাদের সাথে একটা স্লাইড শেয়ার করি এবং তারপরে আমি শুরু করতেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে বিফোর স্টার্টিং দ্য ক্লাস? Okay, that's great. So let me start. So in the last class we learned about two things, actually two important aspects of designing a rational artificial intelligent agent. The first thing was the task environment of the agent, that is the PEAS specification, the performance measures, environment, actuators and sensors. That is the first thing we learned. And then we learned about the different types of environments that an agent might have to work with while solving a problem. So এই দুটো জিনিস আমরা লাস্ট ক্লাসে দেখেছি। So in today's class we are actually going to start looking at some techniques or some methodologies that we can actually use to design a rational agent. So আজকের ক্লাস থেকে আমরা আসলে স্পেসিফিক অ্যালগরিদম বা স্পেসিফিক টেকনিক দেখা শুরু করতে যাচ্ছি। So the technique that we are going to learn today is actually search problems. That is, we are all aware of search problems and search algorithms. We have done them in previous courses, like in algorithms. Everyone knows how breadth first search works. Everyone knows how depth first search works. These are basic search algorithms that we have actually used in our previous algorithms. So we have used search problems in the context of graphs. So suppose you have a graph. We know that a graph has some nodes and some arcs that actually connect the nodes. So if you have a graph and if you start from a specific source node in the graph, and if there is another specific destination node that we need to reach, then we can use the standardized search algorithms to look for that node. That is, suppose we have a graph and we start from node A and we are trying to reach, say, node S. So if we apply breadth first search or if we apply depth first search, we can actually traverse through the graph and we can follow the arcs to go from node to node
until we finally reach the destination node, that is, let's say the destination node is called G for goal. So until we reach the destination node G, we can actually follow the arcs and go from node to node using a specific strategy depending on what algorithm we are using. And finally, we can find the goal node. So we already know this concept. This is known. This is not new to us. What we are going to do today is use this concept in designing a rational agent. That is, we are going to design a problem-solving agent that is going to solve a specific problem that has been given to it using the concept of search algorithms. So how is that actually possible? How can we do that? How can we use the concept of search algorithms to design a rational agent? The idea is like this. Let's say you want to design a rational artificial intelligent agent who has to solve a specific problem. So definitely that agent has to start somewhere. It has to start somewhere, and there is a specific destination that the agent wants to reach. So if you think about the states of the environment as different nodes of a graph, if you think about the states of the environment, the different states that the agent can be in as nodes of the graph, and if you think about the arcs as connections between those states, the states that the agent can actually traverse through, then the concept is actually quite similar to a search problem. That the agent is starting from a specific state of the environment and it is trying to reach another state of the environment. The agent is starting somewhere and it is trying to go somewhere else. For example, let me give you a simple example. Let's say our vacuum cleaner agent. When our vacuum cleaner agent is starting, both the rooms are dirty. So that is the environmental state for the vacuum cleaner, or both the rooms are dirty. Or if we are working with multiple rooms, say we are working with 10 rooms, all 10 rooms are dirty when the vacuum cleaner is starting. So at the start state, all the rooms are dirty. So what state is the vacuum cleaner trying to reach? The vacuum cleaner is trying to reach a state where all the rooms are clean. Okay, so we can say that the start state for the vacuum cleaner is a state where all the rooms are dirty, and the goal state for the vacuum cleaner is a state where all the rooms are clean. So to go from the start state to the goal state, the vacuum cleaner has to go through multiple different states, intermediate states where some rooms are clean and some rooms are dirty, and the vacuum cleaner needs to go through them. So until it finally reaches the destination state. So the idea is like this. We can use the concept of search problems and search algorithms in a manner that we will think that the agent is starting from a specific state in the environment and it is trying to reach another state in the environment, which is the destination state. And to go from the start state to the destination state, the agent needs to traverse through multiple intermediate states of the environment. And the agent will try to search or look for the goal state or the destination state by going through all the states of the environment one by one, following some specific search strategy. Okay, that is the idea of using a search problem. So, ki holo? যে আমরা কোন একটা রেশনাল এজেন্ট তৈরি করতে চাচ্ছি এবং রেশনাল এজেন্টকে আমরা একটা স্পেসিফিক প্রবলেম সলভ করার জন্য দিলাম। তো ডেফিনেটলি আমার এজেন্টকে এনভায়রনমেন্টের কোন একটা স্পেসিফিক স্টেট থেকে স্টার্ট করতে হবে। সেই স্টেটটা তার গোল স্টেট না, সেই স্টেটটা হচ্ছে তার স্টার্ট স্টেট। র্যান্ডম কোন একটা স্টেট থেকে বা কোন একটা স্পেসিফিক স্টার্ট স্টেট থেকে সে শুরু করবে এবং শুরু করার পর সে কি করবে? এনভায়রনমেন্টের তো মাল্টিপল স্টেটস হতে পারে, দেয়ার ক্যান বি থাউজেন্ডস অফ স্টেটস ইন দ্য এনভায়রনমেন্ট। তো আমার এজেন্ট এই স্টার্ট স্টেট থেকে শুরু করে এই যে এনভায়রনমেন্টের মাল্টিপল স্টেটস হতে পারে এই স্টেটগুলোর মধ্যে দিয়ে ট্রাভার্স করবে যতক্ষণ পর্যন্ত এটা ডেস্টিনেশন স্টেট বা গোল স্টেট রিচ না করতেছে, অর্থাৎ যে স্টেটটা সে রিচ করতে চাচ্ছে। যখন ওই স্টেটটা সে রিচ করে ফেলবে তখন বলতে হবে দ্য প্রবলেম ইজ সলভড। So to do this or to use the standardized search algorithms in the context of designing rational artificial intelligence agents, আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো সার্চ প্রবলেমটাকে প্রপারলি ফর্মুলেট করতে হবে। অর্থাৎ যে প্রবলেমটা আমি সলভ করতে চাচ্ছি সেই প্রবলেমটাকে আমার একটা সার্চ প্রবলেমের মতো করে সাজাতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারবো না। So the first thing we need to do if we are trying to use this concept is to formulate the problem
as a search problem. আমাকে যে প্রবলেমটা সলভ করতে দেওয়া হয়েছে, whatever that problem is, I have to formulate that as a search problem. Search problem হিসেবে ফর্মুলেট করতে পারলেই আমি সার্চ অ্যালগরিদম গুলো ইউজ করতে পারবো। So how to formulate a problem as a search problem? তার কিছু স্পেসিফিক রুল আছে, যেমন এখানে এই স্লাইডটাতে তোমরা দেখতে পাচ্ছো। If you look at the slide here, there are 4 things actually that you need to specify if you want to formulate a problem as a search problem. 4টা জিনিস মেনশন করতে হবে। So what is the first thing? The first thing is a state space. State space মানে হচ্ছে এনভায়রনমেন্টের যে ডিফারেন্ট স্টেট গুলো হতে পারে সেগুলোর সবগুলোকে আমি যদি একসাথে কম্বাইন করি তাহলে এই টোটাল কালেকশনটাকে বা কম্বিনেশনটাকে বলা হচ্ছে একটা স্টেট স্পেস। Okay, so the environment can have multiple states, and if I combine all those states together, the whole combination or whole collection is known as a state space. যেমন এখানে একটা সিম্পল এক্সাম্পল দেয়া হয়েছে, দেখো this example is for a Pac-Man game. এখন প্যাকম্যান গেমটার সাথে তোমরা সবাই পরিচিত কিনা আমি জানি না, তারপর আমি একটু পরিচয় করাই দিই। প্যাকম্যান এটা আসলে 90s এর দিকে খুবই পপুলার একটা গেম ছিল। যখন প্রথম পিসি ইউজ করা শুরু করে সবাই, তখন তো খুব সিম্পলিস্টিক কিছু গেমসই আসলে পিসিতে খেলা যেত, কমপ্লিকেটেড কিছু ছিল না। প্যাকম্যান ওয়াজ ওয়ান অফ দোজ সিম্পলার গেমস। ওই আমলের আমরা যখন প্রথম পিসি বাসায় আনি তখন এই গেমটা খুব পপুলার ছিল, আমরা খুব খেলতাম। তো হোয়াট ইজ দ্য রুলস অফ দ্য গেম অনেকে হয়তো জানবা। there is a board, এখানে তোমরা দেখতে পাচ্ছ। if you look at this one তাহলে তোমরা গেমটার রুলটা বুঝে ফেলবা। একটা সাধারণত আরো অনেক বড় একটা বোর্ড থাকে, এখানে খুবই সিম্পল একটা ছোট প্যাকম্যানের জন্য দেখানো হয়েছে। তো এটা একটা গেম বোর্ড প্যাকম্যানের জন্য। এখানে এই বোর্ডে দেখো কতগুলো ডট আছে, there are a few dots on this board, এবং মাঝখানে একটা ইয়েলো কালারের পিস দেখা যাচ্ছে। এটাকেই আসলে প্যাকম্যান বলা হয়। this is the player or this is প্যাকম্যান। এটা একটা সিঙ্গেল প্লেয়ার গেম। তো প্যাকম্যানের অবজেক্টিভ হচ্ছে আপ, ডাউন, রাইট, লেফট, এই 4টা ডিরেকশনে সে মুভ করতে পারবে, এবং মুভ করবে সে যখনই কোনো একটা ডটের উপরে মুভ করবে তখনই ওই ডটটা কিন্তু বোর্ড থেকে রিমুভ হয়ে যাবে। সো অ্যাজ ইফ দ্য প্যাকম্যান ইজ ইটিং দ্য ডটস। এখানে খেয়াল করে দেখো প্যাকম্যানের কিন্তু ছোট্ট একটা মাউথও এখানে দেখানো হচ্ছে। সো কনসেপ্টটা হচ্ছে এরকম যে প্যাকম্যান বোর্ডের মধ্যে ঘুরে ঘুরে এই ডটগুলোকে খাচ্ছে। সো প্যাকম্যান ইজ ইটিং দ্য ডটস। সো সে যদি এখন রাইটে মুভ করে তাহলে রাইটের ডটটা সে খেয়ে ফেললো, তারপর যদি সে আপে মুভ করে তাহলে আপের ডটটা সে খেয়ে ফেললো। সো when does the game end? গেমটা এন্ড হবে তখনই যখন প্যাকম্যান বোর্ডের সবগুলো ডট খেয়ে ফেলবে। all the dots have been eaten. So this is a very simple version of the game. Usually গেমটাতে কিন্তু আরো অনেক রকম কমপ্লিকেশনস থাকে। যেমন দেখা যায় প্যাকম্যানের কিছু অপোনেন্ট থাকতে পারে যাদের কাজ হচ্ছে প্যাকম্যানের সাথে যদি দেখা হয়ে যায় বা প্যাকম্যানের সাথে যদি সেম লোকেশনে চলে আসে তাহলে প্যাকম্যানের একটা লাইফ শেষ হয়ে যায়, যেগুলোকে ঘোস্ট বলা হয়। ঘোস্ট গুলো যদি বোর্ডে থাকে সেগুলো প্যাকম্যানের সাথে মিট করলে প্যাকম্যানের একটা লাইফ শেষ। আবার কিছু বুস্টার ডটস থাকে, বড় বড় কিছু ডট থাকে, ওই ডটগুলোকে যদি প্যাকম্যান খায় তাহলে প্যাকম্যানের কিছু স্পেশাল পাওয়ার চলে আসে, হয়তোবা স্পিড বেড়ে যায় অথবা হয়তোবা ইমমর্টাল হয়ে যায়, ঘোস্টের সাথে দেখা হলেও সে ডেড হচ্ছে না। এই ধরনের কিছু স্পেশাল অপশনসও এই গেমটার মধ্যে থাকে। তো আমরা তো কমপ্লিকেটেডে যাচ্ছি না, আমরা যেটা ধরে নিচ্ছি আ ভেরি সিম্পল ভার্সন অফ দ্য গেম। মাত্র 9টা স্কোয়ার বোর্ডের মধ্যে, যার মধ্যে ইনিশিয়ালি 8টাতে ডট আছে, আর একটা লোকেশনে দেখা যাচ্ছে মাঝখানে প্যাকম্যান আছে। প্যাকম্যানের অবজেক্টিভ হচ্ছে ঘুরে ঘুরে সবগুলো ডট খেয়ে ফেলা। তো দিস ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য গেম। এখন এখানে তোমার যেটা দেখানো হচ্ছে, লুক এট দ্য স্টেটস অফ দ্য গেম হিয়ার, এই যেগুলো these are actually states of the game. তার মানে এই গেমটা খেলার সময় প্যাকম্যানের এই স্টেট গুলোর মধ্যে দিয়ে ট্রাভার্স করা লাগতে পারে। সো প্যাকম্যান will start from some start state where all the dots are still on the board, and finally Pac-Man is trying to reach some state where all the dots have been eaten. So এখানে একটা পার্শিয়াল স্টেট স্পেস দেখানো হচ্ছে। এটাকে ডেফিনেটলি দিস ইজ নট দ্য কমপ্লিট স্টেট স্পেস। স্টেট স্পেসে কিন্তু আরো অসংখ্য স্টেট থাকবে, এটা একটা পার্শিয়াল স্টেট স্পেস। এখানে দেখো এই যে প্রথম দুইটা স্টেট না, এই দুইটার যে কোনো একটা কিন্তু একটা স্টার্ট স্টেট হতে পারে, কারণ যে স্টার্ট স্টেটের ক্ষেত্রে বলা হয়েছে যে বোর্ডের মধ্যে সবগুলো ডট স্টিল আছে এবং প্যাকম্যান মাত্র স্টার্ট করতেছে, সে কিন্তু এখনো কোনো ডট খায় নাই। সো ওয়ান অফ দিস টু স্টেটস ক্যান বি আ স্টার্ট স্টেট। দুটোর যে কোনোটাই কিন্তু আমি স্টার্ট স্টেট হিসেবে কনসিডার করতে পারি, যে কোনোটা থেকেই প্যাকম্যান শুরু করতে পারে তার এক্সপ্লোরেশন। ওকে, আবার এই যে মাঝখানে এই যে দুইটা স্টেট,
এই দুটো কিন্তু গোল স্টেট, কারণ এই দুটোতে খেয়াল করে দেখো শুধুমাত্র প্যাকম্যানই বোর্ডের মধ্যে রিমেইনিং আছে, একটা সিঙ্গেল ডটও কিন্তু রিমেইনিং নাই। সো ইফ প্যাকম্যান ক্যান রিচ ওয়ান অফ সাচ কনফিগারেশন, দেন আমরা কিন্তু বলতে পারি যে প্যাকম্যান তার অবজেক্টিভ ফুলফিল করেছে, অর্থাৎ দ্য গেম হ্যাজ এন্ডেড। সো প্যাকম্যান হ্যাজ স্টার্টেড ফ্রম some state where the board was full and now Pac-Man is in some state where the board is empty, so we can say that the game has ended. এবং বাকি যে তিনটা স্টেট, this one and this one, এগুলো কিন্তু ইন্টারমিডিয়েট স্টেট। প্যাকম্যান যখন ডটগুলোকে খাচ্ছে সেই সময় সে কিন্তু এগুলোর কোনো একটা স্টেটের মধ্যে দিয়ে তার ট্রাভার্স করা লাগতে পারে, কারণ এখানে দেখো যে বোর্ডের মধ্যে বোর্ড এখনো এমটি হয় নাই, কিছু ডট রিমেইনিং আছে। সো দিজ আর অল ইন্টারমিডিয়েট স্টেটস। তো ফুল স্টেট স্পেসটা কিন্তু আসলে আমার পক্ষে ভিজুয়ালাইজ করাটা ডিফিকাল্ট হবে, কারণ দেয়ার আর লটস অফ কম্বিনেশনস। এখানে দেখতেই পাচ্ছ প্যাকম্যানের জন্য 9টা পজিশন আছে, আবার প্রত্যেকটা ডটের জন্য কিন্তু ডিফারেন্ট কম্বিনেশনস পসিবল। সো দেয়ার আর থাউজেন্ডস অফ কম্বিনেশনস। সো এখানে আসলে টোটাল কতগুলো কম্বিনেশন বা টোটাল কতগুলো স্টেট সেটা অবশ্যই আমি কাউন্ট করে বলতে পারবো, কিন্তু পুরোটা হয়তো আমার পক্ষে ড্র করা বা ভিজুয়ালাইজ করাটা পসিবল হবে না। সো যদি আমি একটা প্রবলেমকে সার্চ প্রবলেম হিসেবে ফর্মুলেট করতে চাই, the first thing I need to do is to construct a state space, or let's say describe a state space. I don't have to draw the whole state space, I don't have to draw all the states, but I clearly have to specify what a state is made of, অর্থাৎ what is a state of the state space, what can we say is the state of the state space, or if I say more clearly, what are the variables that actually make up a state space. That is what I have to specify really clearly. So we will go get into that. We'll look at a few examples and it will become more clear to you. So the second thing is a successor function which will have actions and costs. So what is a successor function? A successor function is a function by applying which our agent can change states. So এজেন্ট যে অ্যাকশনটা পারফর্ম করার মাধ্যমে স্টেট চেঞ্জ করতে পারবে সেটাকেই বলা হচ্ছে একটা সাকসেসর ফাংশন। তো কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে এই অ্যাকশনটার সাথে কস্ট অ্যাসোসিয়েটেড থাকতে পারে, আবার অনেক প্রবলেমের ক্ষেত্রে দেখা যাবে যে দ্য কস্ট ইজ নট ইম্পর্টেন্ট, অনলি দ্য অ্যাকশন ইজ ইম্পর্টেন্ট। সো ইট ডিপেন্ডস অন দ্য প্রবলেম whether the cost is important or not. যেমন let's look at the example of the Pac-Man. So like I said, Pac-Man can move north, east, west or south in 4 directions. So let's say Pac-Man starts here. Let's say Pac-Man is starting here. So from here, actually there are 2 actions available to Pac-Man. Pac-Man can go east, that is on the right side, or it can go north, that is up. So there are only 2 actions available. It cannot go in the other 2 directions because it is in a corner spot of the board. So it can only go in 2 directions. So if it performs action east, then it comes to this state. And if it performs action north, then it goes to this state. So it can perform 2 actions to go to 2 different states. And what are the costs of these actions? Actually, in case of a Pac-Man game, all the actions have same cost. They are not different. It's not like if you go right, you cost more. It's not like that. So since all 4 directions have same cost, here we can just think about the cost as 1. We can just think that the cost is 1. It is equal cost, so we can think of it as 1. Okay, so first we have to specify a state space, then we have to specify a successor function or the actions through which Pac-Man our agent can change the states. The third thing is a start state. That is, we have to specify where our agent is starting. It can sometimes be random or it can sometimes be something specific. For example, in case of Pac-Man, the start state must be a state where all the dots are still on the board, but Pac-Man can actually start from anywhere. We can just put Pac-Man anywhere on the board and start from there, but we clearly have to specify which state we are actually starting from. And the fourth thing we have to specify is a goal test. Look that I haven't written goal state here. I have written goal test. The reason is that our agent actually knows what the goal state is. So the goal state is not something that we have to specify. What we have to specify is how our agent is going to test whether it has reached the goal state or not.
That is what we have to specify. How our agent is going to test whether it has reached the goal or not. What is the test that needs to be performed? Okay, so these are the 4 things that we have to specify when we are formulating a problem as a search problem. So the first thing is a state space. The second thing is a successor function, that is the actions that need to be performed for the agent to change state. The third thing is a start state, that is where the agent is starting from in the environment. And the fourth thing is a goal test, that is what test is the agent performing to check whether it has reached a goal state or not. So I know many of you have some confusions about each of these 4 topics. So I'm going to show you a few examples. If you look at a few examples, then it will become clear to you how you can specify all these things. Okay, so before going to the examples, then what is going to be a solution to the problem? What is going to be a solution? A solution is a sequence of actions or a plan which transforms the start state to a goal state. So the agent needs to perform some actions to finally reach the goal state. So the sequence of actions that the agent needs to perform to reach the goal state is actually the solution to the problem. So let's look at a few examples. Okay, let's look at a very simple example first. Okay, so this is a very simple example. This example actually has been taken from your book. So it's a root finding problem. So I'm starting with this one because this one actually is a graph. So it will be easier for you to understand. So it's a root finding problem. This is a map of Romania, the country Romania. You can see the different regions or the different cities of Romania written on the map. There are, I think, 19 or 20 cities here. And you can see that there have been arcs drawn in the map, arcs that actually connect the cities. And these arcs actually specify the paths that can be followed to go from one city to another. And you can see that each of these arcs or each of these paths actually have a cost associated with it. If you look at the map, you can see all the paths have cost associated with it. So we have a map, and in the map we have some cities, and we have the connecting paths, and we have the connecting distances or costs also. So what is the problem here? The problem here is a route. We have to find a specific route. So what is the route? Let's say we start in the city of Arad. Here, this is our start state. So our agent is going to start here in Arad, and our agent has to find the best path to Bucharest. This is the goal state. So Arad is the start and Bucharest is the goal. So our agent has to start from the city of Arad, then it has to reach the city of Bucharest, and definitely it has to find the best path to reach Bucharest starting from Arad. That is the problem. So it's a very simple route finding problem. So let's say we now want to formulate this problem as a search problem. So to formulate this problem as a search problem, we have to specify the 4 things that just have been mentioned. So the first thing is the state space. That means what variables make up a state. So what are the states here? Can anyone tell me? What are the states here? Cities. Cities, exactly. So the states here are actually the cities. Arad is one state, Zerind is another state, Oradea is another state, Sibiu is another state. Since the agent is going to go from city to city, so the cities are here are actually the states of the states for the agent. Okay. So the next thing we have to specify is the successor function. That is, what is the action that needs to be performed for the agent to go from one state to another. Here the successor function is actually only the roads or the paths that the agent needs to follow to go from city to city. So the roads adjoining the cities are actually the successor functions here. And what is the cost of going from city to city? The cost is actually the distance that is written on the roads here. The distance is the cost. For example, if the agent is going from Arad to Sibiu,
then the cost that is going to be incurred is 140. The agent is if the agent is going from Arad to Zerin, then the cost is 75. If it is going from Arad to Timisoara, then the cost is 118. So the cost here is actually the distance that needs to be covered to go from to follow that specific path. Okay, so this is the successor function. So what is the start state? This has already been mentioned. The starting state here is Arad. And what will be the goal test? What will be the goal test? Bucharest. Bucharest is the goal state, not the goal test. So if I say that the goal test, then I have to write it like this. Is state equal to Bucharest? So that is what the agent needs to perform, or the agent needs to check to see whether it has reached the goal state or not. So you have to be careful while writing the goal test. It is not enough to only write the goal state. The goal state is known by the agent. You have to write the specific test that needs to be performed. So here the test is state equal to Bucharest? That means the agent needs to check whether it has reached the state of Bucharest or not. Okay, so this is how we can specify the problem as a search problem if we want to use the search algorithms to solve this problem. Okay, does anyone have any questions so far? Okay, if you understand the concept, then we're going to look at a few more examples and in a bit of a detail to explain to you how this concept actually works. Then we are going to go on applying the algorithms or applying the specific search algorithms to solve these problems. Okay, let's look at a few more. Okay. So the Pacman problem. Okay. Let's say, let me give you a little bit of example of how problem formulation works. Okay. Let's say we have a Pacman game board. Let's say this is our board. We have a Pacman game board, and let's say at the beginning we are going to design a very simple problem. Very simple. Let's say there are no dots on the board. There are no dots on the board. We just have a Pacman game board, and the game board has in total 120 locations. A game board in total has 120 locations. That is, there are 120 specific locations that the Pacman can go through. So let's say initially the Pacman is here. Let's say the Pacman initially is here. So this is the start location. And let's say Pacman is trying to reach this point. So this is the end location for the Pacman. So initially we are solving a very simple pathing problem. In this problem, there are no dots on the board. We don't have to think about the dots or eating the dots. Just Pacman is in one corner of the board, and Pacman is trying to reach another different location on the board. So it's trying to find the path to that specific location. So let's call this problem a pathing problem for Pacman. So we are calling this problem a pathing problem for Pacman. Now we have to formulate this problem. So like before, first we have to specify what the states here are. So we can clearly see that here the states are actually the locations, because there are no dots on the board. So we don't have to consider the position of the dots or anything. So here only Pacman's location is actually the state. So Pacman is starting from a specific location. It's trying to reach a different one. So the XY location for Pacman is actually a state of the problem. So what is the successor function here? Successor function is actually like before. Pacman can move north, south, east, or west. So that is actually the actions of the successor function that that can help Pacman to change the state. And when Pacman performs any of these actions, that is north, south, east, or west, its location is going to be updated. So here, এখানে actually দুইটা পয়েন্টে লেখা হয়েছে, তো তোমরা জাস্ট একটাই লিখতে পারো, একটা লেখাটাই এনাফ।
the action is actually north, south, east, west, and the location will be updated. Okay. What is the start state here? Start state to দেখানোই আছে যে প্যাকম্যান কোথা থেকে স্টার্ট করতেছে। and what is the goal test? is xy equal to end, অর্থাৎ প্যাকম্যান এন্ড লোকেশনটা রিচ করলো কিনা। আমরা যদি যে প্যাকম্যান যে লোকেশনটা রিচ করতে যাচ্ছে সেটাকে যদি আমরা এন্ড বলি, তাহলে প্যাকম্যান এন্ড লোকেশনটা রিচ করলো কিনা সেটা হচ্ছে গিয়ে গোল টেস্ট। ওকে, সো আমরা যদি পাথিং প্রবলেমটা সলভ করি, সেক্ষেত্রে স্টেটস হচ্ছে গিয়ে প্যাকম্যানের লোকেশন এক্স ওয়াই, অ্যাকশনস হচ্ছে গিয়ে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এবং লোকেশন আপডেট হবে। গোল টেস্ট হচ্ছে গিয়ে প্যাকম্যান এন্ড লোকেশন রিচ করলো কিনা। আচ্ছা, জাস্ট গিভ মি 1 মিনিট, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আমি একটু কেবলটা লাগিয়ে তারপরে আবার আসছি।
Okay, let's continue from where we stopped. Okay, so yes, we are here. So আমরা পাথিং প্রবলেমটা দেখছিলাম। সো পাথিং প্রবলেমের ক্ষেত্রে প্যাকম্যানের xy লোকেশন গুলো হচ্ছে প্যাকম্যানের স্টেটস, অ্যাকশনস হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এন্ড লোকেশন উইল বি আপডেটেড, এন্ড গোল টেস্ট হচ্ছে স্টার্ট স্টেট হচ্ছে ওয়্যার প্যাকম্যান ইজ স্টার্টিং ফ্রম, আর গোল টেস্ট হচ্ছে যে এন্ড লোকেশনটা রিচ করা হয়েছে কিনা। আচ্ছা, আমার অ্যানোটেশন গুলো এখানে কিভাবে জানি রিমুভ হয়ে গেছে। সো দিস ওয়াজ আওয়ার গেম বোর্ড, এবং আমরা গেম বোর্ডের মধ্যে দেখেছিলাম যে টোটাল 120 লোকেশনস আছে, যে লোকেশনগুলোতে প্যাকম্যান থাকতে পারে, এবং প্যাকম্যান একটা স্পেসিফিক লোকেশন থেকে স্টার্ট করতেছে এবং বোর্ডের অন্য একটা লোকেশন রিচ করার চেষ্টা করতেছে, ট্রাইং টু রিচ দিস লোকেশন, এন্ড দিস ওয়ান উই আর কলিং দ্য এন্ড লোকেশন। সো আমরা যখন গোল টেস্ট করব তখন আমাদেরকে আসলে চেক করে দেখতে হবে whether প্যাকম্যান has reached that end location or not, and this is the start location of প্যাকম্যান। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, ওকে, উই হ্যাভ ফর্মুলেটেড দ্য প্রবলেম, হাউ মেনি স্টেটস ডাজ দ্য স্টেট স্পেস হ্যাভ? আমরা যদি xy লোকেশন দিয়ে স্টেটগুলোকে ডিফাইন করি, সেক্ষেত্রে টোটাল স্টেট স্পেসের মধ্যে কতগুলো স্টেট আছে? ক্যান এনিওয়ান টেল মি? 120. 120, exactly. Why 120? Because এখানে প্যাকম্যানের অবজেক্টিভ হচ্ছে শুধুমাত্র লোকেশন চেঞ্জ করা, অর্থাৎ সে একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যেতে পারবে, অন্য কোনো ভ্যারিয়েবলস কিন্তু এখানে নাই। তো যেহেতু এই বোর্ডের মধ্যে টোটাল 120 লোকেশনস আছে, সো ডেফিনেটলি এখানে স্টেট স্পেসের সাইজ হচ্ছে 120, কারণ প্রত্যেকটা লোকেশনে একটা করে ডিফারেন্ট স্টেট। সো এখানে স্টেট স্পেসের সাইজ হচ্ছে 120। যেমন আমরা একটু আগে যে প্রবলেমটা দেখলাম, এখানে এখানে কিন্তু স্টেট বলতে বোঝানো হচ্ছিল সিটিজ। সো এখানে স্টেট স্পেসের সাইজ কত হবে? ম্যাপের মধ্যে এক্স্যাক্টলি যতগুলো সিটি আছে সেটাই হবে স্টেট স্পেসের সাইজ। এখানে সম্ভবত 20 সিটিজ আছে, সো স্টেট স্পেসের সাইজ হবে এখানে 20। তো সিমিলারলি এই প্যাকম্যান প্রবলেমটার ক্ষেত্রেও, পাথিং প্রবলেমটার ক্ষেত্রেও স্টেট স্পেসের সাইজ হচ্ছে 120, কারণ এখানে 120টা লোকেশন আছে, সো প্রত্যেকটা লোকেশন একটা করে স্টেটকে রিপ্রেজেন্ট করে। সো ইন টোটাল দেয়ার আর 120 স্টেটস ইন দা স্টেট স্পেস। ওকে, সো আমরা পাথিং প্রবলেমটা বুঝলাম। এখন আমরা প্রবলেমটাকে একটু কমপ্লিকেটেড করব, অর্থাৎ উই আর গোইং টু অ্যাড আ bit of different variables or different attributes to the problem. So let's look at how this works. Just a moment. Okay, so let's add a little bit of a complication here. So আমরা এখন একটা নতুন প্রবলেম স্পেসিফাই করতে যাচ্ছি। The new problem is called the eat all dots problem. The new problem is called the eat all dots problem. অর্থাৎ এখন আমরা যেটা করব, আমরা ডট অ্যাড করব বোর্ডের মধ্যে। এতক্ষণ আমাদের বোর্ডের মধ্যে কোনো ডট ছিল না, সো নাও উই আর গোইং টু অ্যাড dots on the board. Now let's say we are going to formulate a new problem. So in this problem we have a Pacman board here, a similar board. So there are 120 locations. So similar board মধ্যে 120টা লোকেশনস আছে, এবং প্যাকম্যান বোর্ডের কোন একটা স্পেসিফিক পজিশন থেকে শুরু করবে, সেটাও ঠিক আছে। এবং এখন কিন্তু আমি বোর্ডটার মধ্যে ডট অ্যাড করতেছি। আই এম অ্যাডিং অল দ্য ডটস অন দ্য বোর্ড। I am adding the dots on the board. So let's say এই বোর্ডের মধ্যে 120টা লোকেশন আছে লাইক বিফোর, কিন্তু সব লোকেশনে ডট নাই। Not all locations have dots, only 30 locations have dots. So বোর্ডটার মধ্যে টোটাল 120টা লোকেশন আছে। সো প্যাকম্যান কিন্তু 120টা পজিশনের যে কোনো একটা পজিশনে থাকতে পারবে, বাট বোর্ডের মধ্যে ডটের সংখ্যা হচ্ছে 30. So the board has got 30 dots on it. So
প্যাকম্যানের এখন অবজেক্টিভ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। প্যাকম্যানের এখন আর অবজেক্টিভ কোনো স্পেসিফিক লোকেশন রিচ করা না। প্যাকম্যানের অবজেক্টিভ হচ্ছে এখন এই সবগুলো ডটকে খেয়ে ফেলা। প্যাকম্যানের অবজেক্টিভ হচ্ছে 120টা লোকেশনের মধ্যে সে ঘুরবে এবং এই যে 30টা লোকেশনের ডট আছে এই 30টা লোকেশনে গিয়ে গিয়ে এই 30টা ডটের সবগুলোকে সে খেয়ে ফেলবে। এই কারণে এখন প্রবলেমটার নাম হচ্ছে ইট অল ডটস। সো আমরা কিন্তু প্রবলেমটাকে একটু কমপ্লিকেটেড করলাম। এখন তোমরা আমাকে বলো হোয়াট ভ্যারিয়েবলস মেক আপ আ স্টেট, অর্থাৎ একটা স্টেটকে রিপ্রেজেন্ট করার জন্য এখন আমার কি ভ্যারিয়েবল প্রয়োজন হবে? ডট ম্যাম। ডটস। ওকে, আরেকটু স্পেসিফিক বলতে হবে যে ডট গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য আমি কি ধরনের ভ্যারিয়েবল ইউজ করতে পারি? কাউন্ট করে। ওকে, একটু চিন্তা করে বলো। এনিওয়ান এলস? এভরিওয়ান ইজ ওয়েলকাম টু আনসার। ফুড কাউন্ট। আচ্ছা, প্যাকম্যানের coordinate লোকেশন, কোঅর্ডিনেট। আচ্ছা ওকে, এটা কিন্তু আমাদের লাগবেই, এটা কিন্তু কোথাও যাচ্ছে না। অর্থাৎ প্যাকম্যান কারেন্টলি কোন লোকেশনে আছে সেটা কিন্তু ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সো প্যাকম্যানের লোকেশনটা আমাদের সবসময় প্রয়োজন হবে। সো দ্যাটস ওয়াই লোকেশন উইল অলওয়েজ বি আ পার্ট অফ দ্য স্টেট বিকজ উই হ্যাভ টু নো হোয়ার প্যাকম্যান ইজ রাইট নাও। ইন ডিফারেন্ট স্টেটস প্যাকম্যান উইল বি ইন ডিফারেন্ট লোকেশনস। সো উই হ্যাভ টু নো হোয়ার প্যাকম্যান ইজ। সো প্যাকম্যানের লোকেশনটা ডেফিনেটলি আমাদের স্টেটের ডেসক্রিপশনের একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে টু রিপ্রেজেন্ট দ্য ডটস। সো হাউ টু বেস্ট রিপ্রেজেন্ট দ্য ডটস, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন এখানে খেয়াল করে দেখো বোর্ডের মধ্যে কয়টা ডট আছে এটা জানা কিন্তু এনাফ না। যে আমি একটা কাউন্টার রাখলাম যে ওকে 30 আছে, প্যাকম্যান একটা ডট খেলো আর আমি বললাম যে ওকে কাউন্টারের ভ্যালু 29 হয়ে গেছে, দ্যাট ইজ নট এনাফ। ঠিক আছে, আমাকে কিন্তু জানতে হবে বোর্ডের মধ্যে কোন কোন লোকেশনে ডট আছে। আই হ্যাভ টু নো দ্যাট। কারণ প্যাকম্যান যখন ট্রাভার্স করতেছে তখন তো সে সাপোজ সে ইন্টারমিডিয়েট কোন একটা স্টেটে আছে, সে কিছু ডট অলরেডি খেয়ে ফেলেছে। এখন কোন ডট গুলো খেয়ে ফেলা বাকি আছে সেটা তো আমাকে জানতে হবে। সো শুধুমাত্র ডটের কাউন্টার রাখাটা কিন্তু এখানে এনাফ না, আমাকে প্রত্যেকটা স্পেসিফিক ডটের সিচুয়েশন জানতে হবে, whether that dot has been eaten or not. Okay, 2D array ম্যাম, 2D array 2D array, yes, that is one option. কিন্তু এখানে অ্যাকচুয়ালি এতটা কমপ্লিকেটেড হওয়ার দরকার নাই যে একেবারে স্পেসিফিক্যালি মানে পজিশন ওয়াইজ না করে আমরা যেটা করতে পারি এখানে আরো ইজিয়ার হচ্ছে আমি যদি একটা করে বুলিয়ান রাখি প্রত্যেকটা ডটের জন্য। ওকে, প্রত্যেকটা ডটের জন্য আমি যদি একটা করে বুলিয়ান রাখি, I can also use 2D array, that also can be used. But if I keep a boolean variable for each of the dots, then what happens is whenever a dot is being eaten, what I can do is I can update the boolean for that dot. So এটা আমরা 2D array হিসেবেও চিন্তা করতে পারি। আমি যদি এরকম এটা যেহেতু বোর্ডটা যেহেতু একটা 2D কনসেপ্টে আছে, তো 30টা ডট আছে, সাপোজ আমি যদি চিন্তা করি 6টা রোতে 30টা ডট আছে, তাহলে আমি একটা 2D array মতো করে কনসেপ্টটা চিন্তা করতে পারি। বাট ইট ইজ গোইং টু বি অ্যান অ্যারে অফ বুলিয়ানস। ওকে, ইজ গোইং টু বি অ্যান অ্যারে অফ বুলিয়ানস, কারণ প্রত্যেকটা ডটের জন্য একটা বুলিয়ান ভ্যারিয়েবল থাকাটাই কিন্তু আমার পক্ষে এনাফ। ফর ইচ ডট আই এম গোইং টু হ্যাভ ওয়ান বুলিয়ান ভ্যারিয়েবল and that boolean variable, the value of that boolean variable is going to represent whether that dot has already been eaten or not. যদি ডটটা অলরেডি খেয়ে ফেলা হয়ে থাকে তাহলে আমরা বুলিয়ানের ভ্যালুটা ফলস করে দিব। ইনিশিয়ালি সবগুলো বুলিয়ানের ভ্যালু থাকবে ট্রু। তো ইনিশিয়ালি প্রত্যেকটা ডট বুলিয়ানের ভ্যালু থাকবে ট্রু, কারণ প্রত্যেকটা ডটই স্টিল বোর্ডের মধ্যে রিমেইনিং আছে। যখন কোনো একটা ডট খেয়ে ফেলা হবে তখন আমরা সেই স্পেসিফিক ডট বুলিয়ানের ভ্যালুটা আমরা করে দিব ফলস, এটা শো করার জন্য যে সেই ডটটা অলরেডি খেয়ে ফেলা হয়েছে। সো দ্যাট ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি স্পেসিফাই দ্য ডিফারেন্ট স্টেটস অফ দ্য প্রবলেম। সো প্যাকম্যানের লোকেশন এবং ডট বুলিয়ানের ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে আমরা আসলে বুঝতে পারবো প্যাকম্যান কারেন্টলি কোন লোকেশনে আছে। আচ্ছা, আমার এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমরা তো একটু আগে বলেছিলাম পাথিং প্রবলেমের ক্ষেত্রে total number of states in the state space is 120. Pathing problem এর ক্ষেত্রে number of states in the state space is 120. So what about now? এই প্রবলেমটার ক্ষেত্রে 120 ম্যাম এই ক্ষেত্রে 120 হবে। 120 into 2 to the power 30 because dot booleans ও কনসিডার করতেছি না আমরা। Okay, the answer is actually 120 into
2 to the power 30. That is the correct answer. তো কেন স্টেট স্পেসের সাইজটা এরকম 120 into 2 to the power 30? তার কারণ হচ্ছে 2 to the power 30 গেল, সেটাকে এক্সপ্লেইন করি। আমার এখানে 30টা ডট আছে এবং এই 30টা ডটের প্রত্যেকটার জন্য আমি একটা করে ডট বুলিয়ান রেখেছি। যে ডট বুলিয়ানটার ভ্যালু আইদার 1 ও হতে পারে অর 0 ও হতে পারে। সো দেয়ার আর 2 possible values for each dot boolean and I have got 30 dot booleans. So how many possible combinations of dots on the board? 2 to the power 30. কোন একটা পজিশনে ডট থাকবে নাকি থাকবে না তার উপর বেস করে আমরা কিন্তু টোটাল 2 to the power 30 combinations of dots পেতে পারি on the board। এবং আমাদের প্যাকম্যান আবার 120টা লোকেশনের যে কোনো লোকেশনে থাকতে পারে। সো শুধুমাত্র 2 to the power 30 বললেই হচ্ছে না, এটাকে আমার আবার 120 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। সো দেয়ার আর 120 into 2 to the power 30 different possible configurations of the board depending on the location of the pacman and the condition of the dots, whether they have been eaten or not. So এটার উপর ডিপেন্ড করে টোটাল 120 into 2 to the power 30 possible board configurations হতে পারে। ওকে, সো এখানে স্টেট স্পেসের সাইজটা হচ্ছে 120 into 2 to the power 30। সো এখানে খেয়াল করে দেখো, পাথিং প্রবলেমটা সিম্পলার ছিল, সেখানে স্টেট স্পেসের সাইজটা ছিল মাত্র 120। এটা কিন্তু কোয়াইট ম্যানেজেবল, আমরা চাইলে 120টা স্টেট কিন্তু ড্রও করতে পারবো। 120 ইজ নট আ বিগ নাম্বার। কিন্তু তুমি প্রবলেমটাকে সামান্য কমপ্লিকেট করলা, ডট অ্যাড করলা এবং একটু চেঞ্জ করলা, এখন স্টেট স্পেসের সাইজ হয়ে গেল 120 into 2 to the power 30। এটা কিন্তু এক্সপ্লোড করলো সাইজটা এবং অনেক বড় হয়ে গেল। এখন কিন্তু এই স্টেট স্পেসটা আর আমার পক্ষে ভিজুয়ালাইজ করা বা ড্র করাটা পসিবল হবে না। তো এই পয়েন্টটাতে একটু পরে আসতেছি, তার আগে প্রবলেম ফর্মুলেশনটা শেষ করি। আমরা এখন সাকসেসর ফাংশন বলতে যাচ্ছি। এখানে সাকসেসর ফাংশন কিন্তু আগের মতোই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এখানে জাস্ট মানে রেজাল্টটা ডিফারেন্ট হচ্ছে, এখানে লোকেশনও আপডেট হচ্ছে এবং ডট বুলিয়ানটাও আপডেট হতে পারে, বাট দ্য অ্যাকশনস আর অ্যাকচুয়ালি দ্য সেম। দ্য প্যাকম্যান ক্যান মুভ নর্থ সাউথ ইস্ট অর ওয়েস্ট। এখানে স্টার্ট স্টেট হচ্ছে যে all the dot booleans are true and pacman can start in any location actually, but all the dot booleans must be true in the start state. What about the goal test? এখানে goal testটা কি হবে বলো তো? Eat all dot booleans. Okay, so এখানে all dot booleans are false. Exactly, goal test হবে dots all false। তার মানে হচ্ছে when pacman will check and see that all the dot booleans have become false, then it will know that it has reached our goal state। কারণ আমাদের এখানে গোলটা হচ্ছে গিয়ে বোর্ডের সবগুলো ডট খেয়ে ফেলা। সো প্যাকম্যান যখনই স্টেট চেঞ্জ করে নতুন একটা স্টেটে যাবে, সে চেক করে দেখবে whether all the dots have been eaten। তো যদি দেখা যায় যে কোনো একটা ডট বুলিয়ান স্টিল ট্রু আছে, তাহলে কিন্তু প্যাকম্যান বলবে যে সে গোল স্টেট রিচ করে নাই। যখন সে চেক করে দেখবে যে সবগুলো ডট বুলিয়ান ফলস হয়ে গিয়েছে, তখনই শুধুমাত্র সে বলবে যে গোল স্টেট হ্যাজ বিন রিচড। সো when all the dot booleans are false, we can say that pacman has found the goal state. ওকে, তাহলে আমরা প্রবলেমটা ফর্মুলেট করে ফেললাম। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই সিম্পলার প্রবলেমটার ক্ষেত্রে মাত্র 120টা স্টেট ছিল স্টেট স্পেসে, আর এই কমপ্লিকেটেড প্রবলেমটার ক্ষেত্রে 120 into 2 to the power 30। দিস ইজ দ্য নাম্বার অফ স্টেটস ইন দ্য স্টেট স্পেস। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যখন আমি একটা প্রবলেম ফর্মুলেট করব, তখন কিন্তু আমি যদি রিয়েল ওয়ার্ল্ডের সব ধরনের অ্যাসপেক্ট আমার স্টেটের ডেসক্রিপশনের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করি, আমার স্টেট স্পেসের সাইজ কিন্তু এক্সপ্লোড করবে এবং স্টেট স্পেসটা কিন্তু ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো this is a very important concept. A start state keeps only the details needed for planning, and this concept is known as abstraction. This concept is known as abstraction. So আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে সার্চ প্রবলেম গুলো কিন্তু আসলে মডেল। These are models of the actual problems. আমরা কিন্তু কখনোই অ্যাকচুয়াল প্রবলেমের সব ভেরিয়েবল, সব অ্যাসপেক্টকে, সবকিছুকে সার্চ প্রবলেমের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করব না। আমরা কি করব, শুধুমাত্র যেগুলো নিডেড ডিটেইলস সেগুলোকে আমরা আমাদের প্রবলেম ফর্মুলেশনের মধ্যে ইনক্লুড করব। যেমন এখানে কিন্তু আমরা তাই করেছি, যেগুলো আমাদের নিডেড ডিটেইলস সেগুলোকে আমরা প্রবলেম ফর্মুলেশনের মধ্যে ইনক্লুড করেছি। যেগুলো মনে হবে ইররিলেভেন্ট বা যেগুলো মনে হবে আননেসেসারি, অথবা যে ভ্যারিয়েবল গুলো মনে হবে ওকে এটা স্কিপ করলেও আমার রেজাল্টে খুব একটা হেল্পফুল হবে না,
সেগুলোকে আমরা অবশ্যই স্কিপ করব, কারণ আমাদের সবসময় চেষ্টা করতে হবে স্টেট স্পেসের সাইজটাকে ম্যানেজেবল রাখার, যাতে করে আমাদের সার্চ আমরা যখন সার্চ করব থ্রু দ্য স্টেট স্পেস আমাদের যেন খুব বেশি স্টেট ট্রাভার্স করা না রাখে, সেটাও কিন্তু না লাগে, সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সো উই অলওয়েজ হ্যাভ টু ডু সাম সর্ট অফ অ্যাবস্ট্রাকশন। আমরা সব ধরনের ভ্যারিয়েবল স্টেটের মধ্যে রাখবো না, যেগুলো প্রয়োজন, যেগুলো ছাড়া আমার প্রবলেম সলভ করা পসিবলই না, শুধুমাত্র সেগুলোই আমরা ভ্যারিয়েবল প্রবলেমের মধ্যে ইনক্লুড করব। কারণ দেখাই যাচ্ছে ভ্যারিয়েবলের সংখ্যা বাড়া মানে হচ্ছে স্টেট স্পেসের সাইজটা এক্সপ্লোড করা। সো উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড হোয়াইল ফর্মুলেটিং আ সার্চ প্রবলেম। এখন আমরা এই প্রবলেমটাকে চাইলে কিন্তু আরো কমপ্লিকেটেড করতে পারি। যেমন এখানে যে বোর্ডটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অরিজিনাল প্যাকম্যান গেমের বোর্ড। এখানে দেখো এই অরিজিনাল প্যাকম্যান গেমটাতে কিন্তু আরো বহু কিছু আছে, যেমন এই যে এগুলোকে বলা হয় ঘোস্ট। তো ঘোস্ট যদি বোর্ডের মধ্যে থাকে, প্যাকম্যানের সাথে মিট হলে কিন্তু প্যাকম্যানের লাইফ কমে যায় বা প্যাকম্যান ডেড হয়ে যায়। সো দিজ আর ডিফারেন্ট কনসেপ্টস। এখানে কিছু বড় বড় ডট আছে, এগুলোকে বলা হয় বুস্টার ডট। তো বুস্টার ডট যদি থাকে, বুস্টার ডট গুলোকে খেলে প্যাকম্যানের কিছু পাওয়ার চলে আসে, সে খুব ফাস্ট মুভ করতে পারে বা ইমমর্টালিটি অ্যাটেইন করে। সো এগুলো আমরা আস্তে আস্তে প্রবলেমের মধ্যে কিন্তু ইনক্লুড করতে পারি। সো যতই আমি কমপ্লিকেশনস প্রবলেমের মধ্যে ইনক্লুড করব, আমার কিন্তু দেখা যাবে যে স্টেট স্পেসের সাইজ আরো বড় হতে থাকবে, ভ্যারিয়েবলস এর সংখ্যা আরো বাড়তে থাকবে, দ্য প্রবলেম ইজ গোইং টু স্টার্ট বিকামিং মোর কমপ্লিকেটেড। বাট আমাদের সবসময় চেষ্টা করতে হবে শুধুমাত্র নিডেড ডিটেল গুলো রাখার প্রবলেম ডেসক্রিপশনে, এবং আননেসেসারি এবং ইররিলেভেন্ট ডিটেল গুলো ডেসক্রিপশন থেকে বাদ দিয়ে দেওয়া। এই কারণেই কিন্তু বলা হয়ে থাকে যে সার্চ প্রবলেমস আর মডেলস। দিস ইজ অলওয়েজ সেড, সার্চ প্রবলেমস আর মডেলস, বিকজ আমরা রিয়েল ওয়ার্ল্ডের সব অ্যাসপেক্টকে আমাদের প্রবলেম ফর্মুলেশনে আনবো না, শুধুমাত্র যেগুলো নিডেড ডিটেলস সেগুলোকেই আমরা আমাদের প্রবলেম ফর্মুলেশনে আনবো। ওকে, তাহলে আমরা সার্চ প্রবলেম কিভাবে ফর্মুলেট করতে হয় সেটার মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখতে যাচ্ছি যে এই সার্চ প্রবলেম গুলো আমরা আসলে কিভাবে সলভ করতে পারবো, হাউ উই ক্যান ইউজ দ্য সার্চ অ্যালগরিদমস টু সলভ দ্য search problems. That is what we are going to look at next. Before going there, anyone has any question about formulation of search problems? Any questions? আচ্ছা, তোমাদের কাছে আমার যেটা সাজেশন হবে সেটা হচ্ছে তোমরা বইটা দেখবা। আমি এই সাজেশনটা সবসময় দেই, স্টুডেন্টরা কতটুকু ফলো করে জানি না। তোমাদের যে টেক্সট বুকটা আমি যেটা অলরেডি তোমাদের সাথে এলএমএস এ শেয়ার করেছি পিডিএফ, ওটার মধ্যে কিন্তু আরো অনেকগুলো এক্সাম্পল আছে, সার্চ প্রবলেম ফর্মুলেশনের আরো অনেকগুলো এক্সাম্পল আছে। তো তোমরা দেখলে তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে, স্টেট স্পেস সাইজ সহ আছে। So that is one thing. Another thing is আমি প্রিভিয়াস 3-4টা ট্রাইমেস্টারের মিডের কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করে দিব বাই টুডে। তো তোমরা যদি ওই কোশ্চেন গুলোতে, অবশ্যই এখান থেকে কোশ্চেন থাকে, ফর্মুলেটর সার্চ প্রবলেম বা রাইট ডাউন দ্য পিএস স্পেসিফিকেশন, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকে। তো তোমরা যদি কোশ্চেন গুলো সলভ করো তাহলে কিন্তু তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে হাউ টু ফর্মুলেট আ সার্চ প্রবলেম। এবং আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে থাকি, সেই অ্যাসাইনমেন্ট গুলো সাধারণত প্রিভিয়াস মিডের বা প্রিভিয়াস ফাইনালের কোশ্চেনের উপর বেস করে দেওয়া হয়। তো তোমরা যদি কোশ্চেন সলভ করো, তোমরা সলিউশন গুলো তোমাদের কাছে রেখে দিও, তাহলে আলটিমেটলি তোমাদের কিন্তু আমি যখন অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট গুলো সলভ করার ক্ষেত্রেও কিন্তু বেনিফিশিয়াল হবে। তো তোমরা যেটা করতে পারো, আমি যখনই কোনো একটা টপিক পড়াই, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো চেক করতে পারো টু ফাইন্ড কোশ্চেন্স ফ্রম দ্যাট টপিক, এন্ড ইউ ক্যান ট্রাই টু সলভ দোজ প্রবলেমস। এবং পরে আমি যখন কাউন্সেলিং দিব, তখন কিন্তু তোমরা কাউন্সেলিং আওয়ারে চাইলে আমার সাথে ডিসকাসও করতে পারো যে এই প্রবলেমটা আমি সলভ করেছি ম্যাডাম, এটা কারেক্ট হয়েছে কিনা। তাহলে কিন্তু তোমাদের কাছে কনসেপ্ট গুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো ইউ ক্যান প্র্যাকটিস লাইক দ্যাট টু গেট দ্য কনসেপ্টস মোর ক্লিয়ার। ওকে, এখন আমরা শুরু করতে যাচ্ছি স্টেট স্পেস গ্রাফস এন্ড সার্চ ট্রিজ। দ্যাট ইজ উই আর গোইং টু নাও লুক অ্যাট how we can actually solve these search problems and how we can implement the search algorithms to solve these problems. আচ্ছা, একটা 2 মিনিটসের একটা ব্রেক নাও। ওকে, 2 মিনিটের একটা ব্রেক নাও। আমি ঠিক 2 মিনিট পরে ব্যাক করতেছি। ব্যাক করে আমি স্টেট স্পেস গ্রাফস এন্ড সার্চ ট্রিজ এখান থেকে আবার কন্টিনিউ করব। সো জাস্ট টেক আ 2 মিনিটস ব্রেক।
Okay, so let's continue. Okay, so now we know what a state space is. We know that the state space is a combination of states that the agent Ma'am, might slide take to usually share go the through while solving a problem. So, what are state space graphs? State space Ma'am, graphs slide are actually দেখা যাচ্ছে না graphs তো। where ম্যাম স্লাইড দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, just a second. Okay, so state space graphs are graphs where nodes are states. তার মানে স্টেট স্পেস গ্রাফের মধ্যে তোমার যতগুলো স্টেট আছে সবগুলো স্টেট স্পেসের মধ্যে যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটকে আমি স্টেট স্পেস গ্রাফের ক্ষেত্রে নোড হিসাবে কনসিডার করব। সো ইচ ইন্ডিভিজুয়াল স্টেট ইজ আ নোড অফ দ্য গ্রাফ। দেন হোয়াট আর দ্য আর্কস? আর্কস রিপ্রেজেন্ট সাকসেসরস। তার মানে হচ্ছে কোনো একটা স্টেট থেকে যদি আরেকটা স্টেটে যাওয়া পসিবল হয় বাই পারফর্মিং সাম অ্যাকশন, then there will be an arc between these two states. That's the concept of a state space graph. যেমন আমরা যদি প্যাকম্যান প্রবলেমটার ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি যে প্রবলেমটা দেখেছিলাম সেটার ক্ষেত্রে আমরা যদি স্টেট স্পেস গ্রাফটা কনসিডার করি, দেন এখানে যে পিকচারটা দেখানো হচ্ছে এখানে পার্শিয়াল স্টেট স্পেস গ্রাফটা দেখানো হচ্ছে, অবশ্যই পুরোটা দেখানো হয় নাই, পুরোটা তো অনেক বড় হবে। তো এখানে পার্শিয়ালি দেখানো হচ্ছে স্টেট স্পেস গ্রাফটা। সো এখানে খেয়াল করে দেখো এই যে প্রত্যেকটা নোড কিন্তু একটা করে স্টেট এবং আর্কগুলো রিপ্রেজেন্ট করতেছে কোন নোড থেকে কোন নোডে যাওয়া যায় বাই পারফর্মিং সাম অ্যাকশন। যেমন দিস ইজ আ নোড অফ দ্য স্টেট এবং এখান থেকে আমরা জানি আমরা যদি নর্থ অ্যাকশনটা পারফর্ম করি তাহলে কিন্তু আমরা এই স্টেটে চলে যাচ্ছি। দ্যাটস ওয়াই এই দুটো স্টেটের মধ্যে একটা আর্ক আছে। আবার আমরা জানি যে আমরা যদি ইস্ট অ্যাকশনটা পারফর্ম করি সেক্ষেত্রে কিন্তু আমরা নিচের এই স্টেটটাতে চলে যাচ্ছি। সো এই কারণে এই লেফটের এই স্টেটটা থেকে ডান দিকে এই দুইটা স্টেটের দিকে কিন্তু আর্ক গিয়েছে। ওকে, নর্থ অ্যাকশনটা পারফর্ম করার মাধ্যমে একটাতে যাওয়া পসিবল, ইস্ট পারফর্ম করার মাধ্যমে আরেকটাতে যাওয়া পসিবল। দ্যাটস ওয়াই দেয়ার আর টু আর্কস টু দিস টু ডিফারেন্ট স্টেটস ইন দ্য গ্রাফ। তাহলে স্টেট স্পেস গ্রাফের ক্ষেত্রে আমরা স্টেট স্পেসের স্টেটগুলোকে একটা করে নোড হিসাবে দেখাচ্ছি এবং কোনো একটা স্পেসিফিক অ্যাকশন পারফর্ম করার মাধ্যমে যদি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া পসিবল হয় তাহলে এই দুটো স্টেটের মধ্যে আমরা একটা আর্ক দেখাচ্ছি। দ্যাটস হাউ দ্য স্টেট স্পেস গ্রাফ ইজ কনসিডার্ড। এখন এখানে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা মাথায় রাখতে হবে, উই ক্যান রেয়ারলি বিল্ড দিস ফুল গ্রাফ ইন মেমোরি বাট ইটস আ ইউজফুল আইডিয়া। তার মানে হচ্ছে এই গ্রাফটা আমরা কিন্তু কখনোই মেমোরিতে কনস্ট্রাক্ট করার চেষ্টা করব না। উই আর নেভার গোয়িং টু কনস্ট্রাক্ট দিস গ্রাফ ইন দ্য মেমোরি অর উই আর নেভার গোয়িং টু ট্রাই টু বিল্ড দ্য ফুল গ্রাফ। আমরা জাস্ট জিনিসটা ভিজুয়ালাইজ করব এবং এটা আমরা মাথায় রাখবো যে দিস ইজ হোয়াট আ স্টেট স্পেস গ্রাফ ইজ, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট উই হ্যাভ টু কনস্ট্রাক্ট দিস গ্রাফ। আমরা এটাকে জাস্ট ভিজুয়ালাইজ করব এবং এটা আমরা জানবো যে দিস ইজ হোয়াট আ স্টেট স্পেস গ্রাফ ইজ, কিন্তু ফুল গ্রাফটা আমরা কখনোই মেমোরিতে কনস্ট্রাক্ট করব না, সেটা পসিবলও না। দেন হোয়াট আর উই গোয়িং টু ডু, হাউ উই আর গোয়িং টু ইউজ দিস কনসেপ্ট? হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ উই আর গোয়িং টু বিল্ড আ সার্চ ট্রি। আমরা স্টেট স্পেস গ্রাফ পুরোটা মেমোরিতে বিল্ড করব না, আমরা যে জিনিসটা বিল্ড করব সেটা হচ্ছে একটা সার্চ ট্রি। আমরা স্টেট স্পেস গ্রাফের কোনো একটা স্পেসিফিক নোডকে রুট হিসাবে চিন্তা করব এবং রুট হিসাবে চিন্তা করে এই গ্রাফের মধ্যে দিয়ে আমরা একটা ট্রি বিল্ড করার চেষ্টা করব, যে ট্রিটা হচ্ছে একটা সার্চ ট্রি এবং যেটার কাজ হবে স্টার্ট স্টেট থেকে শুরু করে traversing through the graph and trying to reach the goal state in the graph. সো আমরা গ্রাফের মধ্য দিয়ে একটা সার্চ ট্রি কনস্ট্রাক্ট করার চেষ্টা করব, যে সার্চ ট্রিটা কোনো একটা স্পেসিফিক গ্রাফে কোনো একটা স্পেসিফিক নোড থেকে নোডকে রুট হিসেবে কনসিডার করে শুরু হবে এবং এক্সপ্যান্ড করার মাধ্যমে আলটিমেটলি গোল স্টেটটা রিচ করার চেষ্টা করবে এবং যখন গোল স্টেটটা রিচ করে ফেলবে তখন আমরা বলবো দ্য প্রবলেম ইজ টার্মিনেটেড। সো এই কাজটা করার জন্য আমাদের পুরো গ্রাফটা মেমোরিতে কনস্ট্রাক্ট করার দরকার নাই, আমরা গ্রাফটা বুঝবো এবং আমরা চিন্তা করব যে এই গ্রাফের মধ্য দিয়ে একটা ট্রি কনস্ট্রাক্ট করা হচ্ছে এবং এই ট্রিটা কতক্ষণ কনস্ট্রাক্টেড হবে, যতক্ষণ পর্যন্ত আমরা গোল স্টেটটা রিচ না করতেছি। সো দিস ইজ দ্য অ্যান এক্সাম্পল সার্চ ট্রি ফর দ্য প্যাকম্যান প্রবলেম। সো স্টার্ট করতেছে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট থেকে এবং অ্যাকশন পারফর্ম করার মাধ্যমে স্টেট চেঞ্জ করতেছে আনটিল ইট রিচেস দ্য গোল স্টেট। সো হোয়াট ইজ আ সার্চ ট্রি? A what if tree of plans and their outcomes. So the start state is the root node, children correspond to successors,
and nodes show states but corresponds to plan that achieves those states. So আমরা এইভাবে সার্চ ট্রিটা কনস্ট্রাক্ট করব এবং সার্চ ট্রিটা গ্রাফের মধ্যে দিয়ে সার্চ ট্রিটা কনস্ট্রাক্ট করার মাধ্যমে আলটিমেটলি আমরা গোল স্টেটটা রিচ করার চেষ্টা করব। ওকে, সো this is how actually we are going to solve the problem. তাহলে আমরা প্রবলেমটা কিভাবে সলভ করব? This is actually the pseudocode. So প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমরা যে অ্যালগরিদমটা ইউজ করতে যাচ্ছি সেই অ্যালগরিদমটার নাম হচ্ছে ট্রি সার্চ। ট্রি সার্চ ইজ দ্য জেনেরিক নেম। ট্রি সার্চটা হচ্ছে অ্যালগরিদমের জেনেরিক নাম। আমরা ডেফিনেটলি স্পেসিফিক অ্যালগরিদম ইউজ করব। দ্য জেনেরিক নেম অফ দ্য অ্যালগরিদম ইজ ট্রি সার্চ। সো হাউ ডাজ ট্রি সার্চ ওয়ার্ক? আমি যদি খুব মানে সিম্পলি বলি তাহলে আমি মাত্রই তোমাদেরকে যে কনসেপ্টটা বললাম সেভাবেই ট্রি সার্চ কাজ করবে। আমরা কোনো একটা স্পেসিফিক নোড থেকে স্টার্ট করব এবং আমরা সাকসেসর ফাংশনগুলো ফলো করার মাধ্যমে বা আর্কগুলো ফলো করার মাধ্যমে আমরা স্টেট চেঞ্জ করব। কতক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা করব? যতক্ষণ পর্যন্ত আমরা গোল স্টেট রিচ না করতেছি। সো দ্য আইডিয়া ইজ লাইক দিস। সো দিস ইজ দ্য pseudocode ফর দ্য ট্রি সার্চ অ্যালগরিদম। আগেই বললাম ট্রি সার্চ কিন্তু জেনেরিক নাম। আমরা যে অ্যালগরিদমটা ইউজ করব সেটা একটা স্পেসিফিক অ্যালগরিদম এবং এই ট্রি সার্চ ক্যাটাগরিতে অনেকগুলো স্পেসিফিক অ্যালগরিদম পড়ে। আমরা একটা একটা করে সবগুলোই দেখব। So how does it work? This is the first step. Initialize the search tree using the initial state of the problem. অর্থাৎ প্রবলেমের যে স্টার্ট স্টেট আছে বা ইনিশিয়াল স্টেট আছে সেটা দিয়ে আমরা প্রথমে সার্চ ট্রিটাকে ইনিশিয়ালাইজ করব। তার মানে হচ্ছে সার্চ ট্রি এর রুট নোড হবে the initial state or the start state of the problem. এরপর একটা লুপ চলবে। লুপের মধ্যে কি করব? If there are no candidates for expansion then return failure. এটা হচ্ছে আমার ফেলিওর ডিটেকশনের জন্য। সো এই লাইনটা আপাতত স্কিপ করি। পরের লাইনটা দেখি। Choose a leaf node for expansion according to strategy. So strategy is the important point here. যে আমার তো দেখা যাবে যে আমি যখন কোনো একটা স্টেটকে এক্সপ্যান্ড করব বা কোনো একটা স্টেট থেকে যখন নেক্সট কোন স্টেটে যাওয়া যায় সেটা আমি কনসিডার করব, তখন কিন্তু আমার হাতে তো মাল্টিপল অপশনস আছে। সো ডেফিনেটলি এই অপশনগুলোর মধ্যে কোনো একটা অপশনকে আমাকে চুজ করতে হবে। কোনটাকে চুজ করব সেটা ডিপেন্ড করতেছে আমি কি স্ট্র্যাটেজি ইউজ করতেছি তার উপরে। সো চুজ আ লিফ নোড ফর এক্সপ্যানশন অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজি। If the node contains a goal state then return the corresponding solution. অর্থাৎ আমি এক্সপ্যান্ড করার পরে যখন আমি নতুন একটা নোডকে চুজ করব তখন সেই নোডটা যদি গোল হয়ে থাকে আমি গোল টেস্ট পারফর্ম করব। So if that is the goal state then I am going to return that as the solution. আমি যে পাথটা ফলো করে ওই নোডটা রিচ করলাম সেটাকে আমি সলিউশন হিসেবে রিটার্ন করব if that is the goal state. আদারওয়াইজ কি করব? যদি সেটা গোল স্টেট না হয় তাহলে কি করব? Expand the node and add the resulting nodes to the search tree. As simple as that. So আমি একটা লিফ নোডকে এক্সপ্যানশনের জন্য চুজ করব, সেটাকে এক্সপ্যান্ড আমি চেক করে দেখব whether that is the goal state. যদি সেটা গোল স্টেট হয়ে থাকে then I have found the solution. If that is not the goal state সেক্ষেত্রে আমি কি করব? আমি সেটাকে এক্সপ্যান্ড করব এবং যে রেজাল্টিং নতুন লিফ নোডগুলো হবে সেগুলোকে আমি সার্চ ট্রি এর মধ্যে অ্যাড করে দিব। ওকে, সো দ্যাট ইজ হাউ দ্য অ্যালগরিদম ওয়ার্কস। And when will it end? দুইটা ক্ষেত্রে এন্ড হতে পারে। একটা হচ্ছে আমি সলিউশন পেয়ে গেলাম এবং সলিউশনটা আমি রিটার্ন করে দিলাম, দ্যাট ইজ হোয়াট উই আর লুকিং ফর। আরেকটা হতে পারে যে আসলে কোনো সলিউশন এক্সিস্টই করে না, নো সলিউশন এক্সিস্ট টু দ্য প্রবলেম। সেক্ষেত্রে আমি এই লাইনে আসবো, ইফ দেয়ার আর নো ক্যান্ডিডেটস ফর এক্সপ্যানশন দেন রিটার্ন ফেলিওর। তার মানে দেখা গেল যে আমি সবগুলো নোডই ভিজিট করে ফেলেছি এবং নতুন কোনো নোড আর ভিজিট করার মতো নাই। তার মানে কি? তার মানে নো সলিউশন এক্সিস্ট। সেক্ষেত্রে আমি কি রিটার্ন করব? ফেলিওর রিটার্ন করব। সো দ্যাট ইজ হাউ আ ট্রি সার্চ অ্যালগরিদম ওয়ার্কস। তো আমরা একটু এক্সাম্পল দেখি, যেমন আমাদের যে সিটির প্রবলেমটা ছিল সেটার ক্ষেত্রেই দেখি। এখানে আমাদের প্রবলেমটা ছিল যে আমাদের আরাদ থেকে বুকারেস্ট রিচ করতে হবে। উই হ্যাভ টু স্টার্ট ফ্রম আরাদ এন্ড উই হ্যাভ টু রিচ দ্য সিটি অফ বুকারেস্ট। আচ্ছা, এখন আরাদ থেকে বুকারেস্ট রিচ করার জন্য তাহলে আমি কি করতে পারি? আমি যখন সার্চ ট্রিটা কনস্ট্রাক্ট করব, আই এম গোইং টু স্টার্ট ফ্রম দ্য সিটি অফ আরাদ। আমি আরাদ থেকে স্টার্ট করব। আরাদ থেকে দেখো এখানে কোথায় কোথায় যাওয়া যায়, তিনটা সিটিতে যাওয়া যায়, সিবিইউতে যাওয়া যায়, জেরিনতে যাওয়া যায় এবং তিমিসোয়ারাতে যাওয়া যায়। তো আমি তিনটাই কনসিডার করলাম, সিবিইউ, তিমিসোয়ারা এবং জেরিন। এখন আমি ডিপেন্ডিং অন দ্য স্ট্র্যাটেজি দ্যাট আই এম ইউজিং আমাকে সিবিইউ বা তিমিসোয়ারা বা জেরিন এই তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। আমি কোন স্ট্র্যাটেজিতে চুজ করতেছি সেটা স্পেসিফিক অ্যালগরিদম বলে দিবে। আমাকে চুজ করতে হবে এই তিনটার মধ্যে যে কোনো একটা। সাপোজ আমি সিবিইউ কে চুজ করলাম, সিবিইউ কে যদি আমি চুজ করি সেক্ষেত্রে আমি চেক করে দেখলাম যে সিবিইউ গোল কিনা। যখনই আমি নতুন একটা স্টেটকে চুজ করব আমাকে কিন্তু চেক করে দেখতে হবে whether that is the goal state। সিবিইউ যেহেতু এখানে গোল স্টেট না,
সো আমি কি করব, আমি এখন সিপিইউ কে এক্সপ্যান্ড করব এবং সিপিইউ কে এক্সপ্যান্ড করলে আবার 4টা নোডে যাওয়া যায়। আই ক্যান গো ব্যাক টু আরাদ, আই ক্যান গো টু ফাগারাস, আই ক্যান গো টু ওরাদিয়া এন্ড আই ক্যান গো টু রিমনিউ হুইলসি। সো 4টা সিটিতে যাওয়া যায়। সো এই 4টাকে এখন আমি ট্রি এর মধ্যে আবার অ্যাড করে দিব। সো দ্যাট ইজ হাউ আ ট্রি সার্চ অ্যালগরিদম ইজ গোইং টু অ্যাডভান্স until I get to a point where when I do the goal test and I see that the goal state has been reached. Okay, so that is how it's going to work. Okay, আমরা এখন স্পেসিফিক অ্যালগরিদম দেখব। রিসার্চ ক্যাটাগরিতে অনেকগুলো অ্যালগরিদম আছে, আমরা একটা একটা করে সবগুলোই দেখব। তো প্রথম যে অ্যালগরিদমটা আমরা দেখতে যাচ্ছি, এটা দেখিয়ে আজকে তোমাদের ক্লাস শেষ করে দিব। এটা তোমাদের নোন অ্যালগরিদম, এই কারণে দেখিয়ে দিচ্ছি, it won't take a long time. Depth first search, we all know the algorithm depth first search. Can anyone tell me how does depth first search work? ম্যাম এটা একটা স্পেসিফিক সেট অফ নোডস ধরে নিচে মানে টুয়ার্ডস দ্য এন্ড স্টেট যাইতে থাকে, মানে ওই নোডের। Yes, the idea is that the deepest node is going to be expanded first, the newest node. তার মানে যে নোডটা সবার লাস্টে অ্যাড হয়েছে বা সবচেয়ে ডিপের দিকে, গোলের দিকে, সেই নোডটা সবার আগে আমি এক্সপ্যান্ড করব বিফোর এক্সপ্যান্ডিং দ্য শ্যালোয়ার নোডস, দ্যাট ইজ স্টার্টের কাছাকাছি যে নোডগুলো সেগুলোর চাইতে আমি গোলের দিকে বা ডিপের দিকে যে নোডগুলো সেগুলোকে বেশি প্রেফারেন্স দিব। দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি ইউজড ইন ডেপথ ফার্স্ট সার্চ। এখানে দেখো দেখানো হচ্ছে এই যে রোবটটা কিছু একটা খুঁজতেছে এবং খোঁজার জন্য সে কিন্তু ডিরেক্টলি একেবারে ডিপের দিকে চলে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি ইউজড ইন আ ডেপথ ফার্স্ট সার্চ। সো হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি? এটা আমরা সবাই জানি, আমরা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমে এটা আমরা ইমপ্লিমেন্ট করে এসেছি। সো দিস ইজ নট নিউ টু আস। So the strategy is expand our deepest node first. And how do we implement depth first search? Depth first search আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি? The fringe is a last in first out stack. So we use a last in first out stack to implement depth first search. Fringe মানে হচ্ছে তোমার সেট অফ যে লিফ নোডস, মানে তোমার এক্সপ্যানশনের জন্য যে ক্যান্ডিডেট নোডগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে ফ্রিঞ্জ। ফ্রিঞ্জ শব্দটা মানে হচ্ছে আমার ট্রি এর যে নোডগুলো লিফ নোড বা যেগুলো আমার ক্যান্ডিডেটস ফর এক্সপ্যানশন সেগুলোর যে সেট সেটাকে বলা হচ্ছে ফ্রিঞ্জ। তো এখানে আমরা ফ্রিঞ্জটাকে একটা লাস্ট ইন ফার্স্ট আউট স্ট্যাক হিসেবে ইমপ্লিমেন্ট করতেছি, অর্থাৎ যে নোডটা সবার শেষে ইন হবে তার মানে নিউয়েস্ট নোড, সেটাই সবার আগে আউট হবে। সো let's see how this works with a very simple example, then I will finish today's class. এখানে দেখো, this is a state space graph. এটা একটা স্টেট স্পেস গ্রাফ ফর এ স্পেসিফিক প্রবলেম এবং এখানে কিন্তু পুরো গ্রাফটাই এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। যদিও আমাদের পুরো গ্রাফটা কনস্ট্রাক্ট করার প্রয়োজন নাই, বাট টু এক্সপ্লেইন দ্য অ্যালগরিদম টু ইউ এখানে কিন্তু পুরো গ্রাফটা দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো এই গ্রাফের মধ্যে বেশ কিছু নোড আছে। তো এই যে নোডটা এস, দিস ইজ দ্য স্টার্ট স্টেট, আর এই যে নোডটা জি, দিস ইজ দ্য গোল স্টেট। সো আমরা স্টার্ট স্টেট থেকে শুরু করে গোল স্টেটে রিচ করতে চাচ্ছি, এন্ড উই আর গোইং টু ইউজ depth first tree search algorithm to do this. We are going to use depth first tree search algorithm to do this. তার মানে আমাদের স্ট্র্যাটেজি হবে to expand our deepest node first, এবং এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? by using a last in first out stack. We are going to implement this. Okay, so let's see how this is going to work. This is our stack. এটা হচ্ছে আমাদের স্ট্যাক। সো ইনিশিয়ালি আমরা শুরু করতেছি এস থেকে। তো এসটা প্রথমে আমাদের স্ট্যাকে ঢুকবে এবং ঢোকার মাত্রই ইমিডিয়েটলি পপ হয়ে যাবে। সো এস ইজ দ্য ফার্স্ট নোড অর দ্য রুট নোড হিয়ার। তো আমরা এখন এস কে এক্সপ্যান্ড করব। ডেফিনেটলি আমরা কিন্তু প্রথমে চেক করে দেখব whether this is the goal node. তো ডেফিনেটলি স্টার্ট তো এখানে গোল নোড না, গোল নোড অনেক দূরে আছে। we are going to expand s next. এখন s কে এক্সপ্যান্ড করার পরে ডিইপি তিনটা নোড আসতেছে। এখন এই তিনটার কোনটাকে আমরা আগে স্ট্যাকে ঢুকাচ্ছি এবং কোনটাকে পরে ঢুকাচ্ছি, কোন অর্ডারে ঢুকাচ্ছি তার উপর কিন্তু ডিপেন্ড করবে কোনটা আসলে আগে স্ট্যাক থেকে বের হবে। সো ডিপেন্ডস অন দ্য অর্ডার, বাট these three nodes actually have same priority. So let's say আমি স্ট্যাকে এই অর্ডারে ঢুকালাম, পি ঢুকালাম, তারপরে ই ঢুকালাম, তারপরে ডি ঢুকালাম। আমি কিন্তু অন্য অর্ডারে চাইলে ঢুকাতে পারি, আমি যদি ডিইপি লিখি সেটাও কিন্তু কারেক্ট। তো এখানে যেভাবে ইমপ্লিমেন্টেশনটা দেখানো হয়েছে সেই অর্ডারে আমি আসলে স্ট্যাকে এখানে ঢুকিয়েছি। তো এই তিনটাকে আমি স্ট্যাকে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এখন আমি এই তিনটার মধ্যে একটাকে আমার চুজ করতে হবে, অর্থাৎ আমার যে ক্যান্ডিডেট নোডগুলো স্ট্যাকে আছে তার মধ্যে একটাকে আমার চুজ করতে হবে। তো যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট, সবার প্রথমে ফার্স্ট আউট হবে কে? ডি ফার্স্টে আউট হবে, কারণ ডি কে সবার শেষে স্ট্যাকের মধ্যে ইন করা হয়েছে। ডি আউট হলে পরে আমি এখন চেক করে দেখবো whether ডি ইজ দ্য গোল নোড। ডি ইজ নট দ্য গোল নোড,
সো এখন কি করব, যেহেতু ডি গোল নোড না, ডি এর যে তিনটা চাইল্ড আছে, এখানে ডি থেকে কোথায় কোথায় যাওয়া যায় দেখো, ডি থেকে যাওয়া যায় হচ্ছে বি তে যাওয়া যায়, সি তে যাওয়া যায় এবং ই তে যাওয়া যায়। ডি থেকেও তিনটা নোডে যাওয়া যায়, বি, সি এন্ড ই। তাহলে এই তিনটাকে কিন্তু আমার এখন আবার স্ট্যাকে ঢুকিয়ে ফেলতে হবে। তাহলে এই তিনটাকে আমি আবার ঢুকিয়ে দিই, বি, সি, ই, এই তিনজনকে আমি আবার স্ট্যাকে ঢুকিয়ে দিলাম। এখন আমি আবার স্ট্যাক থেকে একজনকে পপ করব। তো ডেফিনেটলি যে লাস্টে ঢুকেছে সে আগে পপ হবে। তাহলে বি পপ হলো। এখন বি কিন্তু আমি আবার চেক করে দেখব whether this is the goal node. So B is not the goal node. Since B is not the goal node, আমার কি করতে হবে, B এর যে চাইল্ড আছে অর্থাৎ A, দেখো B থেকে কিন্তু একটাই আর্ক গিয়েছে, সেটা A তে গিয়েছে। তো B এর যে চাইল্ড আছে A, তাকে এখন আমার আবার স্ট্যাকে ইন করে ফেলতে হবে। ক্যান এভরিওয়ান ফলো? সবাই কি বুঝতে পারছো? ম্যাম এখানে ই তো একবার ভিজিটেড আছে, তো কোনটা ভিজিটেড মানে আছে? এখানে ম্যাম ই দুইবার অ্যাড করছি আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যেটা হচ্ছে স্ট্যাকে আসছে আর কি করব। এক্স্যাক্টলি, যেটা হচ্ছে আমরা এখানে যে অ্যালগরিদমটা ইউজ করতেছি সেটার নাম হচ্ছে ট্রি সার্চ অ্যালগরিদম। আমি কিন্তু অ্যালগরিদমটা সিউডোকোড তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। সিউডোকোডে কিন্তু কোনো জায়গাতে ভিজিটেড নোড ট্র্যাক রাখার কোনো অপশন নাই। ওয়াজ দেয়ার এনি ক্লজ দেয়ার যে আমরা কোনো একটা নোড একবার ভিজিটেড হয়েছে কিনা আমি চেক করব, এরকম কোনো ক্লজ কিন্তু নাই। সো আমরা এখন যে অ্যালগরিদমটা ইউজ করতেছি এটা একটা খুবই সিম্পল ট্রি সার্চ অ্যালগরিদম। এখানে আমরা ভিজিটেড নোডের কোনো চেক রাখছি না, অর্থাৎ উই আর নট চেকিং whether a node has been visited or not. কোনো একটা নোড যদি একবার ভিজিটেড হয়েও থাকে, সেটা যদি সেকেন্ড টাইম আমার রাস্তায় আসে, আমি সেটাকে সেকেন্ড টাইম আবার ভিজিট করব। আমি জানি অনেকের কাছে মনে হতে পারে যে দিস ইজ রিডান্ডেন্ট, আমি এটা কেন করব, এটা করলে তো আমার অ্যালগরিদমের কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। সো বাট দ্য থিং ইজ, যেহেতু আমরা এখানে অনেক বড় একটা স্টেট স্পেস নিয়ে কাজ করি, আমরা যখন এআই এর কোনো প্রবলেম আমরা সার্চ দিয়ে সলভ করব, মোস্ট অফ দ্য টাইমস কিন্তু আমাদের স্টেট স্পেসের সাইজটা দেখা যাবে থাউজেন্ডস অফ স্টেটস। এই কারণে এতগুলো স্টেটের মধ্যে ভিজিটেড এর ট্র্যাক রাখা এবং ওই সেটটাকে আবার প্রতিবার কম্পেয়ার করে করে দেখা whether that has been visited or not, এটার কিন্তু দেখা যায় যে উল্টা আরো ওভারহেড এত বেশি হয়ে যায় যে ম্যানেজ করা যায় না। তার চাইতে দেখা যায় অনেক সময় আমি যদি এই ট্র্যাকটা না রাখি, একটা নোড আবার আসলে আমি আবার ভিজিট করলাম, সেটাও কিন্তু দেখা যায় বেটার রেজাল্ট দেয়। তো আমরা দুই ধরনের কনসেপ্টই দেখবো, আমরা রিসার্চও দেখবো এবং আমরা ভিজিটেড নোডের ট্র্যাক রেখে কিভাবে করা যায় সেটাও দেখবো। তো রাইট নাও আমরা যেটা দেখতেছি এটা একটা খুবই সিম্পল রিসার্চ অ্যালগরিদম। এখানে আমরা ভিজিটেড নোডের কোনো ট্র্যাক রাখছি না, উই আর নট চেকিং whether a node has been visited or not. তো আজকে তো সময় কম, নেক্সট ক্লাসে আমি এগুলো নিয়ে আরো ডিটেইল কথা বলবো। এখন আমরা ম্যাম এখানে এন্ড স্টেট না থাকলে তো ভিজিটেড এর ট্র্যাক না রাখলে ঝামেলা হয়ে যেত। হ্যাঁ, ঝামেলা হয়ে যেত যদি গোল স্টেট না থাকতো, কিন্তু সেটা আমরা আসলে ধরি না। আমরা ধরে নিই যে আমাদেরকে যখন একটা প্রবলেম সলভ করতে দেওয়া হয়েছে, অবশ্যই সেই প্রবলেমটার একটা সলিউশন আছে। সলিউশন থাকবে না, ইনফিজিবল প্রবলেম কিন্তু আসলে সলভ করতে দেওয়ার কথা না। দ্যাট ইজ গোইং টু বি আ ভেরি রেয়ার কেস। তো ওটাকে আমরা আসলে নর্ম হিসেবে ধরছি না, আমরা ধরে নিচ্ছি গোল স্টেট ইজ দেয়ার। ওকে, এটা আমরা ধরে এই জন্যই ম্যাম এখানে বারবার ভিজিট করলে রিডান্ডেন্সিটা কম আসবে। আচ্ছা, আজকে আমাদের আসলে সময় কম, আমি নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরো ডিটেইল ডিসকাশন করব। ওকে, কেন এটা ট্র্যাক রাখছি না, উই উইল ডিসকাস দ্যাট ইন দ্য নেক্সট ক্লাস। লেট মি ফিনিশ দিস সিমুলেশন কুইকলি and finish today's class. We will start from here in the next class. Okay, so আমরা কোথায় ছিলাম, আমরা a কে স্ট্যাকের মধ্যে ইন করেছি। এখন a কে আমরা আবার আউট করব, আউট করে a এর কোনো চাইল্ড নাই, সো স্ট্যাকে কিন্তু নতুন কোনো নোড অ্যাড হচ্ছে না, নতুন কোনো নোড অ্যাড হচ্ছে না। সো আমরা এখন c কে পপ করব। c কে পপ করলে c এর চাইল্ড আবার হচ্ছে a, সো সিমিলারলি আবার a ইনক্লুড হবে, a পপ হবে, বাট a যেহেতু ডেড এন্ড, এর কোনো চাইল্ড নাই। সো নেক্সট আমরা পপ করব e কে। ই কে যখন পপ করব, ই এর চাইল্ড হচ্ছে এইচ এবং আর, সো এই দুইটা স্ট্যাকের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং আমরা এইচ কে পপ করব। এইচ এর চাইল্ড হচ্ছে পি এবং কিউ, এই দুইটা স্ট্যাকে অ্যাড হয়ে যাবে এবং আমরা পি কে পপ করব। পি এর চাইল্ড হচ্ছে এগেইন কিউ, তো দেন আমরা কিউ কে পপ করব। এখন দেখো কিউ কিন্তু আবার একটা ডেড এন্ড, এখানে খেয়াল করে দেখো কিউ এর কিন্তু আবার কোনো চাইল্ড নাই। সো কিউ কে পপ করে কোনো লাভ হবে না, এর পরের কিউ কে পপ করেও কোনো লাভ হবে না, কোনো রাস্তা আমরা পাবো না। সো নেক্সট আমরা পপ করব হচ্ছে আর কে। আর কে যখন পপ করব তখন আবার নতুন একটা নোড অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে এফ। নেক্সট আমরা পপ করব এফ কে। এফ কে পপ করলে অ্যাড হচ্ছে সি এবং জি। সো নেক্সট আমরা পপ করব এগেইন সি কে। সি কে পপ করলে আবার এ অ্যাড হচ্ছে, এ কে পপ করব, কোনো লাভ হচ্ছে না। ফাইনালি যখন আমরা জি কে পপ করব, ফাইনালি when g is going to be popped, আমরা চেক করে দেখব যে this is the goal node and then this is going to be returned as the solution. তাহলে এই প্রবলেমটার সলিউশন হচ্ছে
S D E R F G. So this is the solution to the problem. আমরা এই পাথটা ফলো করে গোল স্টেটটা রিচ করলাম from start, and that is how depth first search is going to return the solution. Okay, আমরা এখানে ভিজিটেড নোডের ট্র্যাক রাখি না, এবং ট্র্যাক না রাখার কারণে কিন্তু আমাদেরকে অনেক নোড মাল্টিপল টাইমস ভিজিট করা হয়েছে। আমি জানি সবার কাছেই মনে হচ্ছে দিস ইজ টোটালি রিডান্ডেন্ট, আমি ভিজিটেড নোডের ট্র্যাক রাখলেই তো আমার এই কাজটা করা লাগতো না। তো সেটাও আমরা দেখব। In the next class we are going to discuss in details why we didn't keep track of visited nodes here and whether we should do that or not. আমরা এটা নিয়ে নেক্সট ক্লাসে ডিটেইল ডিসকাশন করব। তো আজকে তোমাদের সময় একদমই শেষ, আমি কুইকলি অ্যাটেন্ডেন্সটা নিয়ে তোমাদের কাছে ছেড়ে দিই। নেক্সট ক্লাসে আমরা ঠিক এখান থেকেই কন্টিনিউ করব। আর আজকের মধ্যে আমি তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ারের মিডের কোশ্চেনগুলো শেয়ার করে দিব, যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো the problems that have been solved so far. Okay, তানভীর হোসেন। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, জাস্ট 1 সেকেন্ড, আমি তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে দিই, তাহলে আমি যদি কোনো ভুল করি তোমরা দেখতে পাবা। ওকে, তানভীর হোসেন প্রেজেন্ট। তানভীরুল আলম, সৌরভ সরকার, Yes, ma'am. সুদীপ্ত অধিকারী, প্রেজেন্ট ম্যাম। নার্গিস সুলতানা, Present, ma'am. আশিকুল ইসলাম, Yes, ma'am. মুশফিকুস সালিহিন, Yes, ma'am. শাহিদুল ইসলাম, Yes, ma'am. জাবিদ হাসান তন্ময়, ইয়েস ম্যাম। রিজওয়ান চৌধুরী, প্রেজেন্ট ম্যাম। সাদমান সাকিব, ইয়েস ম্যাম। জাহিদুল আজিম, প্রেজেন্ট ম্যাম। আব্দুল মোত্তালেব, ম্যাম মোতালেব ক্লাসে ছিল, ও ম্যাম ফোন দিয়েছে, ওর কারেন্ট চলে গেছে ম্যাম এই 5 তৌহিদুর মিনিট আগে। রহমান, তৌহিদুর ইয়েস রহমান, ম্যাম। কারিশমা ma'am. হক, Present, ma'am. আব্দুল্লাহ, ইয়েস ম্যাম। শাহরিয়ার জামান, রাইসুল ইসলাম, ইয়েস ম্যাম। নাফিউল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। প্রদীপ মজুমদার, ইয়েস ম্যাম। শাহাদাত হোসেন, ইয়েস ম্যাম। মহিউদ্দিন মুন্না, Yes, ma'am. কবিলউদ্দিন বিশ্বাস, Yes, ma'am. তাহসিনা সাফা, Yes, ma'am. সরি তাহসিনা সাফা, রাশেদা হাবিব, Yes, miss. নাবেলি হোসেন, Present, ma'am. ফাহিম হক নাবিল, আল শাহরিয়ার হাসান, ইয়েস ম্যাম। তানভীর হাসান ইমন, ইয়েস ম্যাম। রকিবুল ইসলাম, তাহসিন হাবিব বিনতো, চয়ন ঘোষ, প্রেজেন্ট ম্যাম। ম্যাম প্রেজেন্ট ম্যাম, মিস করে গেছি। হামিম আহমেদ, তাসিন আবি প্রিন্ট। ওকে, হাসিবুল হাসান, নাইমুদ্দিন আহমেদ, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তৌফিক, হাসিবুল হাসান প্রেজেন্ট, জি ম্যাম। তৌফিকুর রহমান, মিস ছিল একটু আগে আমি প্রেজেন্ট দিছে চ্যাটে সাকিব হোসেন, সাকিব হোসেন, ফারহানা আফরোজ, Yes, ma'am. নুসরাত মনিকা, শফিকুল ইসলাম, ইয়েস ম্যাম। সাফাত খান, প্রেজেন্ট ম্যাম। জেমস জামান, প্রেজেন্ট ম্যাম। অর্পিতা সাহা, সাইদ আনোয়ার, ম্যাম অর্পিতা সাহা আছে ম্যাম। আব্দুল্লাহ আল মাসুদ, প্রেজেন্ট ম্যাম। আতিকুল হাদার, মুহসিনা রিফা, Present, ma'am. আনিসুর রহমান। Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। তোমরা Ma'am, এখন লিভ করতে পারো। Ma'am, Nusrat Monica present or mic Okay, okay. problem. ওকে ওকে, যারা এখনো Ma'am. রেজিস্ট্রেশন করো নাই, জাস্ট গিভ মি 1 সেকেন্ড, যারা এখনো রেজিস্ট্রেশন করো নাই তারা চ্যাটে লিখে দাও, আমি চ্যাটের একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, তোমাদেরকে আমি অ্যাটেন্ডেন্স পরে দিয়ে দিব রেজিস্ট্রেশন হলে পরে। ম্যাম আমরা যারা রেজিস্ট্রেশন করে ফেলছি ম্যাম, কিন্তু আগের একটা কিংবা দুইটা মানে মিস হয়েছে। আচ্ছা, ওটাও আমি দিয়ে দিব, আমি উইদিন দিস উইক পেয়ে যাবার অ্যাটেন্ডেন্স গুলো। ওকে ম্যাম। Ma'am, আর কারো কোনো কোশ্চেন না থাকলে বাকিরা এখন লিভ করতে পারো, তোমাদের সাথে আমার টুয়েলথে আবার দেখা হবে। Assalamu alaikum. ma'am, MD শাহরিয়ার জামান ছিল ম্যাম। তোমার কথা কেটে কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। ম্যাম, MD শাহরিয়ার জামান ছিল 1712 বোঝা যাচ্ছে না, কেটে কেন ঠিক আছে? ম্যাম এখন শোনা যাচ্ছে?
ম্যাম এখন শোনা যাচ্ছে?